আই এম সো সরি বেবি, আমি সত্যি এর কিছুই জানতাম না। আমি তোদের মাঝখানের দূরত্বটা দেখছিলাম ঠিকই, কিন্তু ভাইয়া যে এতটা নিচ হয়ে আড়ালে এসব করবে তা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। নিজানা আলতো করে একটু হাসলো। কুহুর চোখের পানি মুছে দিয়ে আদুরে গলায় বলল, দূর বোকা, তুই কাঁদছিস কেন? সবাই মিলে তোর জীবনটা এভাবে নষ্ট করে দিল, আর আমি কাঁদবো না? নিজানা কুহুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শান্ত গলায় বলল, বিশ্বাস কর, আমার এখন আর বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না। ওই রকম একটা দম বন্ধ করা অসুস্থ সম্পর্কের বোঝা সারা জীবন বয়ে বেড়ানোর চেয়ে গায়ে একটা ডিভোর্সি তকমা লাগিয়ে নেওয়া অনেক ভালো। কাল রাতে মাম্মা আমার ঘরে এসেছিল। আমার দিকে তাকিয়ে বলল তার নাকি মনে হচ্ছে সে নিজের মেয়েকে আর চিনতেই পারছে না। সে আমার সাথে যা যা করেছে সেসবের জন্য মনে মনে ভীষণ অনুতপ্ত। সে নিজের ভুল বুঝতে পেরেছে। বলল এখনও নাকি সময় আছে সব কিছু শুধরে নেওয়ার। তাই আম্মু নিজে থেকে চায় আমি যেন আর কোনো দিনই ওই নরকে ফিরে না যাই। এই নিয়ে হয়তো আব্বুর সাথেও ওনার তুমুল ঝগড়া হয়েছে। আব্বু সব দোষ আম্মুর উপর চাপাতে চেয়েছে। তাই আম্মু এখন সবটা নিজের মতো করে ঠিক করতে চায়। এখন অবশ্য কার কি যায় আসে তাতে। কুহু নিজানার মুখের দিকে তাকিয়ে বলল, মুখ দিয়ে বলাটা যত সহজ, বাস্তবে কি এসব এতই সহজ রে? আমি জানি ভেতরে ভেতরে তোর কতটা কষ্ট হচ্ছে। নিজানা কিছুক্ষণ নিষ্প্রিয় চোখে জানালার বাইরে আকাশটার দিকে তাকিয়ে রইল। অতঃপর এক দীর্ঘশ্বাস ফেলে বলল, আমিও ভেবেছিলাম আমার খুব কষ্ট হবে, কিন্তু আশ্চর্য দেখ, এখন আর কিছুই ফিল হচ্ছে না। প্রথম প্রথম তোর ভাইয়ের জন্য খুব মায়া হতো, আর এখন ওর কথা ভাবলেই ভেতর থেকে একটা তীব্র ঘৃণা ওঠে। আমি নিজের সিদ্ধান্ত নিয়ে নিয়েছি কুহু, এবার আমি নিজের স্বপ্নগুলো পূরণ করব। এই পরীক্ষাটা শেষ করেই আমি এই দেশ ছেড়ে চলে যাব। এটাই আমার জন্য সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হবে। ঠিক সেই মুহূর্তে কুহু নিজের হাতের মুঠোয় রাখা মোবাইল ফোনের রানিং কলটা অত্যন্ত সম্পূর্ণে কেটে দিল। নিজানা যেন বিন্দুমাত্র টের না পায় সেভাবে সে কাজটা সারল। কিন্তু এতক্ষণ যে মেয়েটি পাথরের মতো শক্ত হয়ে সমস্ত কথা বলে যাচ্ছিল, আচমকায় তার ভিতরের সমস্ত বাধে যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। নিজানা হুট করে কুহুকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। এতক্ষণে জমানো কান্না বেরিয়ে আসতে চাইল। কান্না তোড়ে কাঁপতে কাঁপতে সে কেবল একটা কথাই বারবার বলতে লাগলো, কলরব কেন আমাকে এভাবে ঠকালো রে? ও আমাকে ভালো নাই বাসতে পারতো, কিন্তু একটা মানুষ হিসেবে তো ন্যূনতম সম্মানটুকু করতে পারতো। আমি তো ওর অতীতের সবটা জেনে ওর সব খামতি মেনেই ওকে আপন করেছিলাম। ও কেন পারল না আমার প্রতি একটুখানি সৎ থাকতে? এতটুকু তো করতেই পারতো। ওপাশে কলটা কেটে যাওয়ার পর কলরব নিজের হাতের ফোনটা ধরে বহুক্ষণ নিথর হয়ে বসে রইল। আজ সকাল থেকে সে নিজানার ফোনে হন্য হয়ে কল করে যাচ্ছিল, কিন্তু কোনোভাবেই ওকে পাচ্ছিল না। নিরুপায় হয়ে সে কুহুকে কল করে এবং কুহুকে অনুরোধ করে সে যেন ফোনটা চালু রেখেই নিজানার সাথে কথা বলে। কলরব শুধু শুনতে চেয়েছিল নিজানা ঠিক কী বলতে চায়, ওর মনে কি চলছে। ও ভেবেছিল নিজানার ক্ষোভের কথাগুলো সে শুনে সে নিজে গিয়ে ওর সাথে কথা বলে সব ঠিক করে নেবে। কিন্তু নিজানার মুখ থেকে বের হওয়া প্রতিটি ধারালো শব্দ শোনার পর কলরবের মনে হলো সে যেন আসলেই এক মস্ত বড় অপরাধী। নিজের আয়নার সামনে দাঁড়ানো অবয়বটাকে তার বড্ড নোংরা আর কুৎসিত মনে হতে লাগলো। অতীতে কলরব নিজের মুখে বহুবার নিজেকে খারাপ ছেলে বলে দাবি করেছে, কিন্তু তখন কখনো তার মনে কোনো অনুশোচনা জাগেনি, নিজেকে কখনো এতটা ছোট মনে হয়নি। কিন্তু আজ হচ্ছে এক তীব্র অপরাধ বোধে নিজের অস্তিত্বটাই যেন ধুলোয় মিশে যাচ্ছে তার। বিগত কয়েকদিনে নিজানার সাথে করা নিজের প্রতিটা দ্রুঢ় আচরণ, প্রতিটা অবহেলা আর অপমানের স্মৃতি এক এক করে কলরবের চোখের সামনে ভেসে উঠতে লাগলো। সে সত্যিই কি এক মস্ত বড় অন্যায় করে ফেলেছে? কলরব তখনও বিছানার এক কোণে পাথরের মতো থমথমে মুখ করে বসেছিল। ওর এই অস্বাভাবিক স্তব্ধতা দেখে পাশে থাকা অনন্ত দীর্ঘায় এগিয়ে এলো। ওর কাঁধে একটা মৃদু জাকুনি দিয়ে কিছুটা চিন্তিত গলায় শুধালো, কিরে কলরব, কোন দুনিয়ায় হারিয়ে গেলি হুট করে?
কার ফোন এসেছিল? কলরবে এতক্ষণ সনবিত ফেলল, তবে অনন্তকে সে কিছুই বলল না, হুট করেই এড়িয়ে গেল। মনের ভেতর জমে থাকা তীব্র উত্তেজনা নিয়ে সে পুনরায় কুহুকে কল করলো। ওপাশে কুহুর ফোনের স্ক্রিনে ভাইয়া নামটা বেশি উঠতে নিজানা পলকের মধ্যে চুপ হয়ে গেল। ওর কান্নার বেগ যেন এক মুহূর্তে স্তব্ধতায় রূপ নিল। কুহু কাঁপতে থাকা হাতে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে কলরবের ছড়ো অস্থির কণ্ঠস্বর ভেসে এলো, ফোনটা দে ওকে। কুহু এবার একবার নিজানার থমথমে মুখের দিকে তাকিয়ে অত্যন্ত দ্বিধা মিশ্রিত গলায় বলল, ও ও তোমার সাথে কথা বলতে চায় না ভাইয়া। কলরব জেদি গলায় বলল, ওর ছাওয়া না ছাওয়া দিয়ে আমার কিচ্ছু যায় আসে না, আমি কথা বলতে চাই। তুই এক্ষুনি ফোনটা দে ওকে। ও নিজের মনে কি ভেবেছেটা কি? কুহু নিরুপায় হয়ে নিজানার দিকে ফোনটা ভাড়িয়ে দিল। তোর সাথে কথা বলতে চাইছে, বলবি একটা বার? নিজানা মুখ ফিরিয়ে নিয়ে বলল, আমার সাথে তো তার বলার বা শোনার কিছুই বাকি নেই কুহু, তুই ফোনটা কেটে রেখে দে। বিগত 2 দিন যখন একটা বারও খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি, আজ হঠাৎ কিসের এত দরদ উতলে উঠল। পরিস্থিতি বেগতিক দেখে কুহু আর কোনো উপায় না পেয়ে ফোনটা লাউড স্পিকারে দিয়ে দিল। সাথে সাথে ঘর জুড়ে প্রতিধ্বনিত হলো কলরবের তেজি রাগান্বিত গলা, চড়িয়ে একদম গাল লাল করে দেব তোর। বেশি বাড়াবাড়ি করলে তুলে একটা আছাড় দেব, তখন সব পাক নামিয়ে 1 মিনিটে ভালো হয়ে যাবে। বেয়াদব কোথাকার। এই, তুই নিজেকে কি ভাবিস বলতো? তোকে আমি ডিভোর্স দিতে চাই? ঠিক আছে, কিন্তু তোর এত বড় সাহস হয় কি করে যে তুই আমার চরিত্রে আঙ্গুল তুলিস? আমি পরকীয়া করি এই নোংরা অপবাদ তুই দিলি আমাকে? তোকে নিজের জীবনে জড়ানোর আগেও আমি অন্য কাউকে ছুঁই, আর তোকে ছোঁয়ার পরেও না। তুই এতটা জঘন্য একটা মিথ্যে দোষারোপ আমার উপর চাপিয়ে আমাকে ডিভোর্স দিতে চাস? স্বামী স্ত্রীর এই চরম তিক্ত ঝগড়ার মাঝে নিজেকে বড্ড অপ্রস্তুত আর অনধিকার প্রবেশকারী মনে হলো কুহুর। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকা সমীচীন মনে করল না। নিজানার হাতে ফোনটা জোর করে দড়িয়ে দিয়ে সে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। নিজানা ফোনটা শক্ত করে মুঠোয় পুরে নিল। এতক্ষণে স্তব্ধতা ভেঙে তার কণ্ঠ থেকে এবার আগুন জ্বলতে লাগলো। জাজালো গলায় সে চেঁচিয়ে উঠে বলল, একদম চিৎকার করে আমার সাথে কথা বলবে না বলে দিচ্ছি। তুই আমাকে বেয়াদব বলছিস? তুই নিজে একটা আস্ত অভদ্র অশালীন মানুষ, এখন এসে নিজের দোষ ডাকতে, নিজেকে দোয়া তুলসী পাতা প্রমাণ করার চেষ্টা করছিস? ওপাশে কলরব আক্ষরিক অর্থে হতভম্ব হয়ে গেল। নিজানার মুখ থেকে তুই সম্বোধন শুনে সে এতটাই স্তম্ভিত হলো যে এক মুহূর্তের জন্য ফোনটা কান থেকে সরিয়ে স্ক্রিনের দিকে তাকালো। পরক্ষণেই বিস্ময়ে আর খুবই চিৎকার করে বলল, তুই আমাকে তুই তো গাড়ি করছিস? বেয়াদব কোথাকার। তোর ন্যূনতম ভদ্রতা বোধ কি ধুলোয় মিশে গেছে? তুই আমার সাথে এই ভাষায় কীভাবে কথা বলছিস নিজানা? নিজানার রাগে দাঁতের দাঁত চেপে বলল, তোমার থেকেই তো শিখেছি। বেশ করেছি বলেছি, 100 বার বলবো। আমাকে আর বোকা বানাতে এসো না, তোমার ওই চালাকি আমি ধরে ফেলেছি। তুই আদতে একটা আস্ত নির্বোধ আর বোকা। তোকে নতুন করে বোকা বানানোর কোনো প্রয়োজন আমার নেই। তুই আজকেই এই মুহূর্তে বাড়ি ফেরত আসবি, কুহুর সাথে আসবি। কলরবের এই কথায় নিজানার ভেতরের রাগের আগুন যেন দ্বিগুণ বাড়িয়ে দিল। সে তীব্র কটাক্ষে সুরে বলল, নিজের বোধ বুদ্ধি কি পুরোপুরি খুইয়ে বসে আছো, নাকি মাথায় অন্য কোনো সমস্যা হয়েছে? আমি তোমার ওই নরকে ফিরে যাব? একটা আস্ত চরিত্রহীন মানুষ তুমি। আমি অনেক সহ্য করেছি তোমাকে, আর একটা দিনও নয়। জাহান্নামে যাও তুমি। আমার শুধু ডিভোর্স লাগবে, ভালোই সই করে দিয়ে দিও। কলরব হাসলো, ডিভোর্স লাগবে তাই না? দেব না। এভাবে তো তোকে আমি একদমই ডিভোর্স দেব না। কি করে নিবি? যে অন্যায় আমি কোনোদিন করিনি তার দোষ আমি নিজের গাড়ে কেন মেনে নেব? তুই আমাকে চরিত্রহীন বলছিস? তোর কাছে কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণের ভিত্তিতে তুই এত বড় কথা বলছিস? প্রমাণ করার দায় হয়তো বাইরের লোকের কাছে থাকে, কিন্তু আমি তো নিজের চোখ দিয়ে জানি তুই কতটা জঘন্য আর নিস। এত কিছুর পরেও তোর মতো মানুষের এখনও এইভাবে গলাবাজি করতে লজ্জা করে না? কলরব গর্জে উঠল, খবরদার নিজানা, যদি আর একটা বারও মুখ দিয়ে তুই তোকারি করছিস তবে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এটা কোন ধরনের ব্যবহার? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে?
কি করবে শুনি? তুমি নিজেও তো আমাকে এতক্ষণ ধরে তুই তুকারি করছো, সব সময় করো, মিনিমাম রেসপেক্ট করো না? আমি এইভাবেই আজকের পর থেকে কথা বলবে। কি করবে শুনি তুমি? আমি কি করতে পারি সেটা তোকে পরে বুঝিয়ে দেব। আপাতত কোনো কথা না বাড়ি সোজা বাড়ি ফেরতায়। কখনো না, আমি আর ওই বাড়িতে পাও রাখবো না। দেখি তুমি কি করতে পারো। খুব খারাপ হয়ে যাবে বলছি নিজানা, হলে হবে, আমার কিচ্ছু যায় আসে না। নিজানা আর নতুন কোনো বাক্য ব্যয় করার সুযোগই পেল না। ওপাশ থেকে চটকা মেরে লাইনটা কেটে দিল কলরব। রাগের চরম মাথায় পৌঁছে নিজানা হাতের ফোনটা মেঝেতে আছাড় মারতে গিয়েও শেষ মুহূর্তে নিজেকে সামনে নিল, কারণ এটাও ওর নিজের নয়, কুহুর ফোন। তীব্র আক্রোশে সে ফোনটা সোফার এক কোণায় ছুঁড়ে মারল। তারপর দুই হাতে তালু দিয়ে নিজের মাথাটা শক্ত করে চেপে ধরল। ছেলেটা কতটা অহংকারী, কতটা বেয়াদব। নিজের করা অন্যায়ের জন্য ন্যূনতম কোনো অপরাধবোধ বা অনুশোচনা তো নেই, উল্টো সিংহবাগ গলাবাজি করে গেল। ওপাশে কলটা কেটেই কলরব নিজের ফোনটা সজাগে আশ্রে মেঝেতে ছুঁড়ে মারল। পাশে দাঁড়িয়ে থাকা অনন্ত আক্ষরিক অর্থেই বোকা বনে গেল কলরবের এমন উগ্র রূপ দেখে। পর মুহূর্তে গর্জে উঠল, শালা, তোর না নিজের ভুল স্বীকার করে ওর কাছে ক্ষমা চাওয়ার কথা ছিল? তুই ক্ষমা চাওয়া তো দূর, উল্টো ওর সাথে এভাবে ঝগড়া করলি। আমি সত্যি এখন ইচ্ছে করছে তোকে নিজের হাতে খুন করে দিতে। কলরব এক তপ্ত দীর্ঘশ্বাস ফেলে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, বেশ করেছি, 100 বার করব। ও কোনো ভালো কথার যোগ্যই না। ওই মেয়ের সাথে শান্তভাবে কথা বলতে গেলেই মাথা গরম হয়ে যায়, ঝগড়া লেগে যায়। ও আমাকে এত বড় বড় কথা বলল, আমাকে চরিত্রহীনের অপবাদ দিল। কিভাবে মুখ দিয়ে ওই কথা বলতে পারলো? আমি তো বিয়ের পর ইরার মুখটাও একটা বারের বেশি দেখিনি। আর ও নিজে তো কায়েফের কাঁধে মাথা রেখে বসেছিল, ওর শার্টে গায়ে জড়িয়ে বাড়ি ফিরেছিল। আমি কি তখন কিছু বলেছি? আমি তো বলতে বলতেই হুট করে কলরব থেমে গেল। পাশে দাঁড়িয়ে থাকা অনন্ত চরম বিস্ময় আর থমথমে সামনের দিকে তাকাতে ওর মুখের কথা যেন গলায় আটকে গেল। রাগের মাথায় আবেগের তোড়ে সে নিজের অজান্তেই কী সব বলে যাচ্ছে। অনন্ত অবিশ্বাস্য চোখে ওর দিকে তাকিয়ে তীব্র কণ্ঠে শুধল, কি বললি তুই? কিসব উল্টোপাল্টা বকছিস তুই? কলরব ভীষণ অপ্রস্তুত আর বিব্রত বোধ করলো। খাট থেকে নেমে হন হন করে ঘরের বাইরে চলে যেতে নিলেই অনন্ত পেছন থেকে কড়া গলায় ডাকলো, কই যাচ্ছিস তুই এখন? দরজার উপাস থেকে কলরবের ক্ষুদ্র উত্তর ভেসে এলো, জাহান্নামে যাচ্ছি। দিব্য অনেকটা যাত্রা শেষে হোটেলে পৌঁছে দ্রুত ফ্রেশ হয়ে নিল। অসীমের সাথে এসেছে সাথে দুপুরে খাওয়া দাওয়া পর্ব শেষ করে ওরা রওনা হলো শহরের উপকণ্ঠে নির্মাণাধীন একটি বিশাল বহুতল ভবনের দিকে। এখানে মূলত একটি অত্যাধুনিক ল্যাবরেটরি এবং সেই সাথে একটি বৃহৎ ওষুধ তৈরির কারখানা গড়ে তোলা হবে। বিশাল এই প্রজেক্টের কাজ পুরোদমে চলমান ছিল, কিন্তু হঠাৎ করেই শ্রমিকরা নাকি কাজ বন্ধ করে দিয়েছে। আজ কোনো এক অজ্ঞাত কারণে তারা সাফ জানিয়ে দিয়েছে যে দাবি দাওয়া পূরণ না হলে তারা আর কাজ করবে না। ভেতরের জটিলতা ঠিক কোথায় তা খতিয়ে দেখতে দিব্য আর অসীম এখন ভবনের একটি দীর্ঘ শুনশান করিডোর ধরে হেঁটে চলেছে। ভবনের উপরের তলায় মিস্ত্রি আর শ্রমিকদের সর্দাররা থাকে, তাদের সাথে সরাসরি কথা বলতে হবে আজ। হাঁটতে হাঁটতে দিব্য হুট করে প্রশ্ন করলো, আচ্ছা অসীম, শুনলাম তোমার বিয়েটা নাকি আপাতত হচ্ছে না? অসীম কিছুটা অবাক হলেও স্বাভাবিক গলায় জবাব দিল, জি স্যার, সামান্য একটা পারিবারিক বিষয় নিয়ে একটু ঝামেলা চলছে, আশা করি কেটে যাবে। দিব্য শুধু আলতো করে মাথা নাড়ল। অসীমের মনে বেশ বিস্মিত হলো, কারণ দিব্য সাধারণত তার ব্যক্তিগত বা পারিবারিক বিষয়ে কোনো দিন আগ বাড়িয়ে কোনো কৌতূহল দেখায়নি। আজ ওর এই সহজ আচরণ অসীমকে বেশ অবাক করল। কিন্তু সেই বিস্ময় কাটবার আগে আচমকা এক অদ্ভুত কাণ্ড ঘটল। করিডোর অন্ধকার কোণ থেকে জ্বরের বেগে কেউ একজন দিব্যর পাশ ঘেঁষে হেঁটে চলে গেল। লোকটার অবয়ব ভালো করে বোঝার আগেই দিব্য অনুভব করলো তার বাম কাঁধে তীব্র সুস্ফোটার মতো কিছু একটা সজোরেই বিঁধে গেছে। হাত থেকে চট করে জায়গাটা চেপে ধরে মুখ দিয়ে একটি অবধারিত উফ
সূচক যন্ত্রণার শব্দ বেরিয়ে এলো। পরে মুহূর্তে যেন এক প্রলয় ঘটে গেল। দিব্যর মনে হলো তার চারপাশের পুরো পৃথিবীটা তীব্রভাবে দুলে উঠেছে। চোখের সামনে সব কিছু কেমন ঝাপসা, একদম অন্ধকার হয়ে আসতে লাগলো। ওর বলিষ্ঠ শরীরটা ভারসাম্য হারাচ্ছে দেখে অসীম আতঙ্কে ছুটে এসে ওকে ধরে ফেললো। কি হয়েছে স্যার, আপনার কি হয়েছে? দিব্য নিজের শেষ শক্তিতে বর করে কিছু একটা বলার আপ্রাণ চেষ্টা করলো। অবশ হয়ে আসা ডান হাতের আঙ্গুলটা কোনো মতে উঁচিয়ে অসীমের পেছনের দিকে ইশারা করলো সে। তার ঠোঁট দুটো কাঁপছিল। অস্পষ্ট আর জড়ানো গলায় সে কেবল বিড়বিড় করে বলতে লাগলো, এখান থেকে চলে যাও অসীম, পাস্ট। কথাটা শেষ হওয়ার পর মুহূর্তে দিব্যর অবশ দেহটা ভারী এক পাথরের মতো মেঝেতে লুটিয়ে পড়ল। চোখের সামনে নিকষ কালো অন্ধকারে তলিয়ে গেল। গড়টা পুরোপুরি ফাঁকা, জনমানবহীন, চারিপাশ যেন নিকষ কালো অন্ধকারে ডুবে আছে। নিঝুম পরিবেশ। সে নিস্তব্ধতা ভেঙে তো বেশ কিছুক্ষণ ধরে একটা মোবাইল ফোন ক্রমাগত বেজেই চলেছে। কর্কশে আওয়াজের সামনে চেয়ারে বসে লোকটা বেশ বিরক্ত হলো। তবে তার চেয়েও বড় বিস্ময় নিয়ে সে তাকিয়ে আছে তার ঠিক সামনে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রাখা সংজ্ঞাহীন দিব্য তালুকদারের দিকে। গত 10টি মিনিট ধরে সে এক দৃষ্টিতেই অবচেতন অবয়বটার দিকে চেয়ে আছে। নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। হাতের আঙ্গুলের ডগায় থাকা সিগারেটটা ফুটতে ফুটতে প্রায় শেষ প্রান্তে চলে এসেছে, অথচ সেটা তপ্ত ছোঁয়া ঠোঁটে লাগাতেও সে সম্পূর্ণ ভুলে গেছে। পেছন থেকে কালো পোশাকে আবৃত, অস্ত্র হাতে, সুঠাম দেহের একটা লোক বেশ কিছুক্ষণ ইতস্ত করে অবশেষে নিচু স্বরে বলল, বস, ফোনটা বোধ হয় এবার রিসিভ করা উচিত, বারবার আসছে। নিজের মগ্নতে আছম কেমন বিঘ্ন ঘটায় লোকটা ক্ষুব্ধ হলো। মুখ দিয়ে একটা বিরক্তিকর সূচক শব্দ উচ্চারণ করে সে ধীর লয়ে মুখ তুলে তাকালো। কিন্তু পর মুহূর্তে ঘরের সেই নিস্তব্ধতা চূর্ণ বিচূর্ণ করে সে গাল ভরে হেসে উঠল। সে এক অট্টহাসি, গড় কাঁপানো হাসির তোড়ে তার পুরো দেহটা দুলছে। তার সাথে থাকা সশস্ত্র লোকগুলো অবশ্যই অদ্ভুত আচরণের বিন্দুমাত্র অবাক হলো না। তারা বসের খামখেয়ালি রূপের সাথে বহু আগে থেকেই অভ্যস্ত। তবে সেই ঘরে উপস্থিত অসীম কিন্তু মোটেও অবাক হলো না, বরং তার চোখে মুখে ফুটে উঠল চরম বিরক্তি। নিজের ভেতরের ক্ষোভ আর অস্বস্তিটুকু সে অনেক কষ্টে সংযত করে রাখলো। অসীম কিছু একটা বলতে যাওয়ার উপক্রম করতে লোকটার সে আচমকি অট্টহাসি হুট করে থেমে গেল। সে হাতে রাত পড়া সিগারেটটা মেঝেতে ফেলে বুট জুতা দিয়ে ফেঁসে দিল। তারপর এক অদ্ভুত ঘোরের মধ্যে বিড় করে বলে উঠল, আরে গুরু, বাহারে বা, সেম বাট ডিফারেন্ট। হ্যাঁ, আমি তো নির্ঘাত পাগল হয়ে যাব রে। ছবি দেখে তো আমার বিশ্বাসই হতে চায়নি, কিন্তু এখন আসলে কি হবে? অসীম আর নিজের ভেতরের বিরক্তিটুকু চেপে রাখতে পারল না। সে বেশ চড়া গলায় বলল, এখন কি হবে সেটা আপনি আমাকে জিজ্ঞেস করছেন? আপনাকে তো গত অনেকগুলো দিন ধরে প্রতিটা বিষয় খুঁটিয়ে খুব ভালো করে বোঝানো হয়েছে। লোকটার সোয়াল মুহূর্তেই শক্ত হয়ে এলো। কপালে ফুটে উঠল বিরক্তির বাজ। অসীমের এই চড়া সুর আর দৃষ্টতা তার বিন্দু মাত্র পছন্দ হয়নি। সে হাতের একটা আঙ্গুল উঁচিয়ে বেশ ধারালো গলায় বলল, উস, গলার আওয়াজ একদম নিচে রাখো। তোর কি মনে হয় রে, আমার স্মৃতিশক্তি এতই দুর্বল? তা মির্জাফর, একটা কথা কওয়া দেখি, এই মালটা যে এখানে আসার আগে তোকে বডিগার্ড ভাড়া করার জন্য বলেছিল, সে টাকাটা তুই কি করেছিস? বডিগার্ড তো তুই ভাড়া করিসনি, মনে করতে হয়নি আর কি। অসীম হুট করে এমন প্রশ্নে বেশ থতমত খেয়ে গেল। এই মুহূর্তে লোকটা এমন একটা অবাস্তব আর অদ্ভুত প্রশ্ন কেন তুলছে তা তার মাথায় ঢুকলো না। তবুও নিজেকে সামলে নিয়ে বলল, পেমেন্ট তো এখান থেকে ফেরার পর করার কথা ছিল। আমার কাছে কোনো অগ্রিম টাকা দেওয়া হয়নি, আর আমি ততটুকুই করেছি যতটুকু আমার করার কথা ছিল। ওকে ভুলভাল বুঝিয়ে শ্রমিক অসন্তোষের বাহানা দিয়ে এই জায়গায় টেনে নিয়ে এসেছি। কিন্তু একটা বিষয় আমি বুঝলাম না, আমি ওকেই মারাই আপনাদের উদ্দেশ্য হয়, তবে এভাবে চেয়ারের সাথে বেঁধে রাখার কি দরকার ছিল? সেদিন গাড়ি অ্যাক্সিডেন্টও মরে যেতে পারত। অসীমের কথা শুনে লোকটার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে মাথাটা সামান্য কাত করে বলল, ওটা তো কেবল ট্রেলার ছিল রে মূর্খ, আসল পিকচার তো আমি বাকি হে। তোর এই গোবর ঠাসা মাথায় এসব চট করে ঢুকবে না। মারাই যদি হতো তবে কি এই এত দখল
সে ওকে এত দূর তুলে নিয়ে আসতাম, ওকে স্রেফ মেরে ফেললে আমার কি লাভ শুনি? আমাদের আসল যে জিনিসটা দরকার সেটা আদায় করার জন্য ওর আপাতত বেঁচে থাকাটা বড্ড জরুরি। আর এটাই তো আমার কাজের ধরন, মানুষকে ভয় দেখানো। ভয় এমন এক তীব্র ভয় যা দেখাতে দেখাতে মানুষকে ভেতর থেকে একদম শেষ করে ফেলা যায়। কিন্তু বিশ্বাস কর, এই খেলাটার মতো মজাদার খেলা আমি আমার জীবনেও খেলিনি। কেন যে এত মজা লাগছে! আয় হায় গুরু, আমি তো নির্ঘাত পাগল হয়ে যাব। অসীমের মনে হলো নতুন করে পাগল হওয়ার আর কিছু বাকি নেই। এই লোকটা আসলে আস্ত একটা উন্মাদ। অবশ্যই সাইকোপ্যাথের খুন করার বীভৎস কায়দা আর নিষ্ঠুরতা সম্পর্কে সে আগেই অনেক গল্প শুনেছে। আজ সামনাসামনি তাকে দেখে ওর গা গুলিয়ে উঠল। একটা লোকটা এবার সোফা ছেড়ে ধীর পায়ে উঠে দাঁড়ালো। মেঝেতে পড়ে থাকা দিব্যর ফোনটা, যা এতক্ষণ ধরে অনবরত বেজে চলছিল, সেটা হাত বাড়িয়ে তুলে নিল। ফোনের উজ্জ্বল স্ক্রিনে তখন ইংরেজি ফন্টে নবনী নামটা জলজল করছে। নামটার দিকে তাকিয়ে লোকটা আবার এক রহস্যময় ও বাঁকা হাসি হাসল। তারপর কোনো দ্বিধা না করে সোজা আঙ্গুলের ছোঁয় কলটা কেটে দিল। তা দেখে অসীম কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, ফোনটা কেটে দিলেন কেন? ধরলেন না? লোকটা অত্যন্ত বিরক্ত আর ক্ষুদ্র চোখে অসীমের দিকে তাকালো। সে নিজের কাজের উপর কারো জবাবদিহিতা বা খবরদারি একদম পছন্দ করে না। দাঁতে দাঁত চেপে কর্কশ গলায় বলল, মাদারবোর্ড, তোর এত কিসের কৌতূহল রে? আমার বউ ফোন করেছে, সেটা আমি ধরবো নাকি কাটবো তা সম্পূর্ণ আমার বিষয়। ওই একটু ভয় পাক, চটপট করুক। আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে তীব্র ভয়ের চাদরে আটকে রেখে চটপট করতে দেখা। লোকটা নিজের কথার রেশ ধরে একটু থামলো, পর মুহূর্তে দুই হাত ছড়িয়ে দিয়ে বলল, আয় হায়, এই খেলাটা আসলে বড্ড মজার। এত আনন্দ কেন রে গুরু? আমি তো নির্ঘাত পাগল হয়ে যাব। হা হা হা। অট্টহাসির মাঝে সেই কৌতূহলবশত দিব্যর ফোনে স্ক্রিনের ওয়ালপেপারটার দিকে নজর বুলালো। আর ঠিক তখনই এক মুহূর্তে লোকটার মুখে সেই পৈশাচিক হাসি উবে গেল। সেখানে বর করলো ভয়ানক ক্রোধ। তার কপালে শিরা উপশিরাগুলো রাগে তক করে ফুলে উঠল। চোখের মণি দুটো যেন আগুন ছড়াতে লাগলো। ফোনের স্ক্রিনে তখন ঝিলমিল করছে তিনটি সেনা স্নিগ্ধ মুখ। কাত হয়ে মিষ্টি করে শুয়ে আছে ছোট্ট দিয়া। তার গালের ঠিক ওপরে মাথা ঠেকিয়ে হাসছে নবনী। তার সবার উপরে পরম স্বয়ং দিব্য। সেই যে নিখাদ সুখের মুহূর্তটা প্রেমে বন্দী হয়েছিল, দিব্য সবসময় সেটাকে আগলে রেখেছে। এভাবে সুখী পরিবারের দৃশ্যটা সহ্য করার ক্ষমতা লোকটার নেই। এক তীব্র ঈর্ষার আক্রোশে সে হিতাহিত জ্ঞান হারিয়ে হাতে ফোনটা সহজরে আছাড় মারল মেঝেতে। নিকেশ কালো ঘরের নিস্তব্ধতা চূর্ণ করে সেটি ভাঙার এক বিকট শব্দ হলো। লোকটার আচম কেমন রুদ্রমূর্তি দেখে অসীম সহ সেখানে উপস্থিত বাকি তিনজন সহস্র অনুচর ভয়ে আক্ষরিক অর্থে কেঁপে উঠল। পায়ের নিচে ভেঙে চুরমার হয়ে যাওয়া ফোনটার দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে লোকটা দাঁত কিরমির করে হিসিয়ে উঠল, হ্যাপি ফ্যামিলি ফাকিং দিস। গত রাত থেকে নবনের বুকের ভেতরের অস্থিরতা সবটুকু মাত্রা ছাড়িয়ে গেছে। দিব্য পৌঁছানোর পর শেষবারের মতো একটা ফোন করেছিল, ব্যাস ওইটুকুই। তারপর থেকে নবনীর যতবারই কল করেছে, ওপাশের যান্ত্রিক কণ্ঠস্বর প্রতিবারই জানিয়ে দিয়েছে ফোনটি বন্ধ রয়েছে। বারবার সেই একই উত্তর শুনে নবনীর বুকের ভেতরটা যেন এক অজানা আশঙ্কায় তছনছ হয়ে যাচ্ছে। যত সব অশুভ আর কুৎসিত চিন্তা এসে ভিড় করছে মাথায়। যন্ত্রণায় মনে হচ্ছে মাথাটা যেন এখনই ফেটে যাবে। ডাইনিং টেবিলে বসে দিয়াকে সকালের নাস্তা খাচ্ছিল নবনী, কিন্তু তার মন পড়েছিল অন্য কোথাও। সে এতটাই আনমনা হয়ে পড়েছিল যে দিয়াকে পানি দেওয়ার জন্য গ্লাসে পানি ঢালতে গিয়েও তার খেয়াল রইল না। গ্লাস উপসে পানি টেবিলের উপর গড়িয়ে পড়ছে। দিয়া মায়ের এই অস্বাভাবিকতা লক্ষ্য করে হুট করে তার ছোট ছোট চোখ দুটো তুলে শুধালো, মাম্মা আর ইউ ওকে? মেয়ের ডাকে নবনী যেন বাস্তবে ফিরে এলো। চট করে টেবিলে নজর পড়তে সে অপ্রস্তুত হয়ে পানির জগটা দপ করে নামিয়ে রাখলো। ঠিক তখনই অলেখা রান্নাঘর থেকে হাতে একটা বাটি নিয়ে ডাইনিংয়ে এসে দাঁড়ালেন। নবনীর উদাসীনতা ওর নজর আড়ল না। তিনি বেশ অবাক হয়ে বললেন, কি হয়েছে নবনী, কোনো সমস্যা? সকাল থেকে দেখছি তোমাকে কেমন যেন অন্যমনস্ক লাগছে।
নবনীর উত্তর দেওয়ার আগে উপরতলায় সিঁড়ি দিয়ে বেশ হন্তদন্ত হয়ে নিচে নেমে এলেন অর্ষাদ তালুকদার। ওর চোখে স্পষ্ট ব্যস্ততা। শ্বশুরকে ওভাবে দ্রুত পায়ে সদর দরজার দিকে এগিয়ে যেতে দেখে নবনী আর নিজেকে ধরে রাখতে পারল না। সে বসা থেকে চট করে উঠে দাঁড়িয়ে অস্ফুট স্বরে ডাকলে, আব্বু একটু শুনবেন? নবনীর ডাক শুনে অর্ষাদ তালুকদার দরজার গোড়ায় থমকে দাঁড়ালেন। হাত ঘড়ির দিকে একবার চোখ বুলিয়ে বললেন, কি হয়েছে মা? কিছু দরকার তোমার? নবনী এক মুহূর্তের জন্য ভীষণ ইতস্ত বোধ করল। শ্বশুরকে এভাবে দিব্যর কথা জিজ্ঞেস করাটা কি আদৌ ঠিক হচ্ছে? লোকটা তো নিজের কাজেই গেছে, কিন্তু পরক্ষণেই মনে হলো যদি সত্যিই কোনো বিপদ হয়ে থাকে, যদি পরে বড্ড দেরি হয়ে যায়। ভেতরের সবটুকু দ্বিধাদ্বন্দ্ব এক পাশে সরিয়ে আকুল গলায় বলল, আসলে আব্বু, আমি কাল রাত থেকে আপনার বড় ছেলেকে অনবরত কল করে যাচ্ছি, কিন্তু ওনার ফোনটা সম্পূর্ণ সুইচ অফ দেখাচ্ছে। আপনার সাথে কি ওনার আজ সকালের মধ্যে কোনো কথা হয়েছে? অর্ষাদ তালুকদার আশ্বস্ত করার ভঙ্গিতে মৃদু মাথা নেড়ে বললেন, হ্যাঁ মা, আমার সাথে এই তো একটু আগেই কথা হলো। কালকে কোনোভাবে হাত থেকে পড়ে দিব্যর ফোনটা নাকি একদম ভেঙে চুরমার হয়ে গেছে। ও আমাকে ওর অ্যাসিস্ট্যান্ট অসীমের ফোন থেকে কল করেছিল। এই কথাটুকু শুনে নবনীর বুকের উপর চেপে থাকা মস্ত বড় পাথরটা যেন এক নিমিষেই নেমে গেল। সে একটা স্বস্তির নিঃশ্বাস পেলে অস্ফুট স্বরে বলল, ও আচ্ছা। অর্ষাদ তালুকদার নবনীর মলিন আর চিন্তিত মুখের অবয়ব দেখে একটু হেসে বললেন, তুমি কি আর কিছু বলবে মা? এটা নিয়ে এত চিন্তার কিছু নেই। ও নতুন একটা ফোন ম্যানেজ করেই হয়তো তোমাকে কল করবে। এমনিতে আজ রাত অথবা কাল সকালের মধ্যেও ঢাকা ফেরত আসবে। ওখানকার ফ্যাক্টরির সব ঝামেলা মিটে গেছে। নবনী আর কিছুই বলল না, শুধু মাথা নেড়ে সায় দিল। মনের কোনো ডাকতে থাকা অশুভ চিন্তাগুলো দূর হওয়ায় তার অবশ হয়ে আসা শরীরটা যেন প্রাণ ফিরে এলো। অর্ষাদ তালুকদার আর দেরি না করে ধীর পায়ে বাইরে বেরিয়ে গেলেন। অলেখা এতক্ষণ ওদের কথোপকথনের মাঝে নিজেকে আড়াল করতে আবারও রান্নাঘরে ঢুকে পড়েছিলেন। স্বামী বাড়ি থেকে বেরিয়ে যেতেই তিনি দ্রুত পায়ে ডাইনিংয়ে ফিরে এলেন। ওনার কণ্ঠ বেশ আহত। না খেয়ে এভাবে খামখেয়ালি করে বেরিয়ে গেল লোকটা। নবনী, তুমি তো অন্তত ওকে একটু আটকাতে পারতে, একটাবারও খেতে বললে না কেন? এমন কথায় নবনী যেন আক্ষরিক অর্থে আকাশ থেকে পড়ল। সত্যিই তো, সে নিজের চিন্তা এতটাই বুধ হয়েছিল যে অর্ষাদ তালুকদার সকালের নাস্তা না করেই অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, অথচ সে একটা বারো ওনাকে বসার অনুরোধটুকু করল না। নিজের এই খামখেয়ালি ফোনে সে ভীষণ বিরক্ত। আমতা আমতা করে বলল, আমি দুঃখিত আম্মা, আসলে আমার একদম খেয়াল ছিল না, আবারও সরি। অলেখা আর কথা না বাড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইলেন। রান্নাঘর থেকে মনিতা গলা উঁচিয়ে বেশ কৌতুকের সুরে বলে উঠল, থাক বাদ দাও তো চাচি আম্মা, আমি আজকেও ড্রাইভার আঙ্কেলকে দিয়ে চাচ্চুর অফিসে খাবার পাঠিয়ে দেব একটু পরে। ওদিকে বেচারির বরের শোকে তো এমনিতেই মাথা খারাপ হয়ে গেছে। বর মোটে একদিন এক রাত বাড়ির বাইরে আছে, তাতেই এই অবস্থা। মনিতার কথা শেষে এক সিলতে হাসির শব্দ ভেসে এলো। এমন প্রকাশ্যে টিপ্পনিতে নবনী এবার বেশ লজ্জা পেয়ে গেল। তার ফর্সা গাল দুটো মুহূর্তেই আরক্ত হয়ে উঠল। তবে মনে মনে সে স্বীকার করল, মনিতা কিন্তু বিন্দুমাত্র ভুল বলেনি। দিব্যর এই 24 ঘন্টার অনুপস্থিতি সে সত্যি হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছে। কাল রাতে ওই বিশাল বিছানাটাই এপাশ ওপাশ করে কাটিয়েছে। এক ফোঁটা ঘুম নাবেনি চোখে। লোকটা নির্ঘাত কোনো জাদু করে গেছে ওর ওপর দিয়ে। জিজ্ঞেস করলো, মাম্মা, পাপ্পা এখনো আসছে না কেন? পাপ্পা কখন আসবে? নবনী মৃদু হেসে বলল, পাপার কাজ শেষ, খুব তাড়াতাড়ি চলে আসবে। তখনই ড্রয়িং রুমের দিক থেকে কাব্য হন্ততন্ত হয়ে ডাইনিংয়ে প্রবেশ করলো। ওর কোলে ইহান কাঁদছে। বাচ্চাটা কেঁদে কেঁদে ওর পর্সা মুখটা একদম নাজেহাল অবস্থা। চোখ যারা অনবরত অশ্রুপাতে লাল টকটকে হয়ে আছে। ইহানকে এভাবে কাঁদতে দেখে নবনী উৎকণ্ঠিত আর ব্যাকুল হয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। ইহান সোনা, ওভাবে কাঁদছো কেন? বাবা, কি হয়েছে তোমার? ভাইয়া ও কাঁদছে কেন? মনিতা রান্নাঘর থেকে প্রায় ছুটে এলো। কাব্যের কোল থেকে ছেলেকে নিজের কোলে নিল। তারপর ইহানের কষিয়ে হাত পা উল্টে পাল্টে দেখতে দেখতে অত্যন্ত ব্যাকুল গলায় বলল, কাঁদছিস কেন এভাবে সোনা?
কোথাও লেগেছে তোর? ব্যথা পেয়েছিস? কোথায় লেগেছে? মাকে বল না শোনা। কাব্য একটা তপ্ত নিঃশ্বাস ফেলে বেশ বিরক্ত গলায় বলল, কোথাও লাগেনি ওর। তাহলে তুমি সকাল সকাল বকেছ ওকে? মনিতা কিছুটা সন্দেহহীন চোখের স্বামীর দিকে চাইল। কাব্য এবার চরম অসহায় আর বিরক্ত হয়ে বলল, তোমার সবসময় কেন সব কিছুতে প্রথমেই আমাকেই সন্দেহ করতে হয় বলো তো? আমি ওর জন্মদাতা বাবা, কোনো শত্রু নেই। পুরো কথাটা আগে শুনবে তো? তোমার গুণধর ছেলে কান্নাকাটি জুড়ে দিয়ে বলছে তাকে নাকি এই বাড়ি থেকে বের করে দিতে হবে। কাব্যর মুখে এমন অদ্ভুত কথা শুনে ডাইনিংয়ে উপস্থিত সবাই এক চমকে উঠল। মনিতে ছেলে চোখের পানি মুছে দিয়ে আদুরো গলায় বলে, কেন রে সোনা, এমন কথা কেন বলছিস? আমার সোনার কি হয়েছে আজ? ইহান তখনও নিজের কান্না থামাতে পারছিল না। সে হিক্কা তুলে পোপাতে পোপাতে জড়িয়ে জড়িয়ে বলল, আমি চাচ্চুর কাছে যাব, চাচ্চুর সাথে খেলা করব। এই বাড়িতে আমার কাউকে ভালো লাগছে না। তোমরা যেমন করেই পারো আমাকে বাড়ি থেকে বের করে দাও, আমি গিয়ে আমার চাচ্চুর সাথেই থাকবো। কাব্য হতাশ হয়ে একটা চেয়ার টেনে তপ করে বসে পড়লে। সে কপালে হাত দিয়ে বলল, এবার বুঝেছ ঠেলা? সামলাও এখন তোমার ছেলেকে। ওদিকে সে নিজে এখন কোথায় কোথায় পড়ে আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এদিকে এ তো নামেই শুধু আমার ছেলে, তাই না? কিন্তু স্বভাবেও পুরো তৈরি হচ্ছে ওই পাদরটার মতো। সত্যি বলতে ওকে আমি মিস করছি। দুবেলা পেছনে না লাগতে পারলে আমার ভালো লাগে না। কিন্তু এই ফুসকে চাচ্চু ভক্তকে তো আর সেটা বুঝিয়ে লাভ হচ্ছে না। মনিতা ছেলেকে বোলানোর চেষ্টা করে নরম গলায় বলল, তুমি এভাবে কেন কাঁদছো ইহান সোনা? চাচ্চু বাড়িতে নেই তো কি হয়েছে? এই যে তোমার ইভান ভাইয়া আছে, দিয়া আছে, আমি আছি, আমরা সবাই মিলে তোমার সাথে খেলবো। ইহান এবার জোরে জোরে মাথা নেড়ে মায়ের কোলে হাত পা ছুটতে লাগলো। না, চাচ্চু অনেক ভালো। চাচ্চুর মতো করে তোমরা কেউই আমার সাথে খেলতে পারো না। আমি শুধু চাচ্চুর সাথেই খেলবো। তোমরা আমাকে এখনই এই বাড়ি থেকে বের করে দাও। কাব্যর মেজাজটা এবার সত্যি সড় করে খারাপ হতে লাগলো। ঠিক তখনই ড্রয়িং রুমের করিডোর দিয়ে কায়েফকে হেঁটে যেতে দেখে সে গলা উঁচিয়ে ডাকলে, এই কায়েফ, এদিকে আয় তো একটু। কায়েব দিরফায়ের ডাইনিংয়ের দিকে এগিয়ে এলো। ইহানের কান্নায় লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে এসে দিল, কী হয়েছে ওর? এভাবে সকাল সকাল কাঁদছে কেন? কাব্য নিজের সবটুকু রাগ কায়েফের উপর জেড়ে দিয়ে বলল, তুই সারাদিন ল্যাপটপে গুতিয়ে এমন কি উল্টোপাল্টা কাজ করছিস শুনি? বাড়ির বাচ্চাদের সাথে একটু খেলতে পারিস না? আস্ত একটা অপদার্থ। কায়েব বড় ভাইয়ের এমন আচমকি আক্রমণে কিছুটা অপ্রস্তুত হলেও শান্ত গলায় বলল, ভাইয়া, আমি আমার নিজের নতুন কোম্পানি শুরু করতে চলেছি। অনেক কাজ সামলাতে হচ্ছে একা হাতে। কায়েফের মুখে নিজের কোম্পানির কথা শুনে কাব্য মুহূর্তে কিছুটা চুপসে গেল। সে চায় তার ভাই সফল হোক। ছোট ভাইয়ের এই সাফল্য মনে মনে খুশি হলেও ভাইরে নিজের বড় ভাই সুলভ কড়া ভাবটা বজায় রেখে বলল, তাই বলে কি 24 ঘন্টায় কাজ করতে হবে? বাড়ির লোকেদের একটু সময় দেওয়া যাবে না? এই বড় বাড়িতে এতগুলো বাচ্চা, তুই কোনোদিনও ভুলে ওদের সাথে একটু সময় কাটিয়েছিস? কলরব বাড়ি ছেড়ে চলে গেছে বলে ছেলেটা কেঁদে কেটে একা কাট করছে। তুই মরে গেলেও তো কেউ তোর জন্য এক ফোঁটা কাঁদবে না। মনিতার ধমক দিয়ে থামিয়ে বলল, আহা, অযথা তুমি কেন কায়েফকে বকছো বলো তো? ওরা দুজন তো সম্পূর্ণ আলাদা স্বভাবের। ভাইয়া সবসময় বাচ্চাদের সাথে নিজে বাচ্চা হয়ে মেতে থাকতো। ওদের নিয়ে যখন তখন বাইরে ঘুরতে চলে যেত, এটা ওটা করতো। তাই ওর প্রতি বাচ্চাদের টানটাও অন্যরকম। কায়েফ তো এ বাড়িতে নিয়মিত থাকতে শুরু করেছেই বেশি দিন হয়নি। কাব্য একটু দমে গিয়ে নরম গলায় বলল, আচ্ছা স্যার, ওসব কথা। কলরবের সাথে তোর নতুন করে কোনো যোগাযোগ বা কথা হয়েছে? কায়েব শুধু ডানে বামে মাথা নেড়ে বোঝালো, কোনো কথা হয়নি। কাব্য আবারও চরম বিরক্ত হয়ে মুখ বাঁকালো। মেয়ে মানুষের মতো ওভাবে মাথা নাড়ছিস কেন? মুখে কি কোনো বাসা নেই তোর? একজন তো সারাক্ষণ খই ফোটার মতো বলতেই থাকে, আর একজন এই যে মুখ ফুটে দুটো কথা পর্যন্ত বলতে পারে না। অথচ এদের দুজনকে ছোটবেলায় সবাই হুবহুব একই দেখতো, বলতো জমজ নাকি? আসলে একটা আস্ত গাধা আর একটা আদৌ ফান্ত বলো। যা তুইও দূর হয় এখন আমার চোখের সামনে থেকে।
তাই বড় ভাইয়ের এসব কড়া কথা জবাবে কিছু না বলে শুধু একরাশ হতাশা নিয়ে তাকালো। বরাবরই সে ভীষণ শান্ত আর মৃত বাসী স্বভাবে। তার উপর কাব্যকে সে বড় ভাই হিসেবে যথেষ্ট শ্রদ্ধ ও সম্মান করে। কলরবের সাথে কাব্যর সম্পর্কটা যেমন খুনসুটির কায়েফের সাথে তেমন নয়। তাই চাইলে সে কলরবের মতো সুখের উপর যা তা বলে দিতে পারে না। কায়েফকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নবনী বলল, ভাই তুমি ওভাবে দাঁড়িয়ে থেকো না, এখানে বসো। সকালের নাস্তাটা অন্তত শেষ করে তারপর নিজের কাছে যাও। নবনীর অনুরোধে কায়েফ চুপচাপ ডাইনিং টেবিলের একটা চেয়ার টেনে বসলো। মায়ের কোলে বসে ইহানের কান্নাটা এতক্ষণে কিছুটা থামলেও সে এখনো অল্প স্বল্প হিক্কা তুলে ফোঁপাচ্ছে। কাব্য ছেলের পিঠে আলতো করে হাত বুলিয়ে দিয়ে পরিশ্রান্ত গলায় বলল, লক্ষ্মী বাবা আমার, এবার একটু চুপ কর না বাপ। বেলা 11টা নাগাদ নিজানার ঘুম ভাঙল। বিছানা ছেড়ে উঠে দিয়ের ফাঁয়ে সে ড্রয়িং রুমে এসে উপস্থিত হলো। পরনে তার একটা কুচকুচে কালো রঙের টি শার্ট, কালো রঙের স্কার্ট, ফ্লাজওয়ার ম্যাচিং করা কালো টি শার্ট, ফিটোময় অবাধ্য হয়ে ছড়িয়ে আছে খোলা চুলগুলো। আশ্চর্যজনকভাবে ঘুম ভাঙার পর থেকেই নিজানার মনটা আজ বেশ ফুরফুরে। এক অকারণ ভালো লাগাই চেয়ে আছে ভেতরটা। অবশ্য একদম অকারণও বলা চলে না। কলরব নিজের কৃতকর্মের উপযুক্ত শিক্ষা পাচ্ছে। এই সত্যটা অনুধাবন করেই তার অবচেতন মন এতটা হালকা বোধ করছে যে মানুষটা তাকে প্রতিনিয়ত অবহেলা আর অপমানের আগুনে পুড়িয়েছে। সে নিজে এখন চরম অশান্তি আর পুরোমুখ হয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা ভাবতেই নিজানার ঠোঁটের কোণে এক সিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। নিজানাকে ওভাবে ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকতে দেখে মাহমুদা দ্রুত পায়ে এগিয়ে এলো। মেয়েটার চোখ মুখ থেকে গত কয়েকদিনে সে বিধ্বস্ত আর মলিন ভাবটা কেটে গিয়েছে, একটা স্নিগ্ধতা ফিরে এসেছে। দেখে মাহমুদারও বেশ ভালো লাগলো। সে মৃদু হেসে শুধালো, আপা আপনার ঘুম ভেঙেছে? সকালের নাস্তাটা টেবিলে দিয়ে দেব। নিজানা খানিকক্ষণ কী যেন ভাবলো, তারপর মাথা নেড়ে চপল গলায় বলল, না, আজ নাস্তাটা আমি নিজে হাতে বানাবো। শুনে মাহমুদা যেন আকাশ থেকে পড়ল। সে বেশ আতঙ্কিত ও অবাক গলায় বলে উঠল, সে কি আপা? না না, তা কি করে হয়? চাচি আম্মা জানলে আমার উপর খুব রাগ করবেন। আপনি শুধু মুখে বলুন আপনার কি খেতে ইচ্ছে করছে, আমি এখনই গরম গরম বানিয়ে আপনার সামনে দিচ্ছি। আমি বললাম না আমি নিজেই বানাবো। আজ আমার পরোটা খেতে ইচ্ছে করছে, সাথে থাকবে কষা গরুর মাংস। তুমি ফ্রিজ থেকে মাংসটা বের করে দাও, আর পরোটাটা আমি নিজেই বানাবো। এর আগে একদিন বানিয়েছিলাম, যদিও পরোটাগুলো খুব একটা নরম হয়নি, তবে খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। সেদিন একটা রান্নার রেসিপিতে দেখলাম ময়দা মাখার সময় একটু ইস্ট দিলে নাকি পরোটা বড্ড নরম হয়। আজ আমি ওই ইস্ট দিয়ে ট্রাই করব। মাহমুদা আর না করতে পারলো না, হেসে শুধু মাথা নাড়ল। নিজানা হালকা সুরে গুনগুন করে গান গাইতে গাইতে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। তবে রান্নাঘরে ঢুকতে মনের এক কোণে এক সিলতে একাকিত্ব এসে ভর করল ওর। এই বিশাল নিস্তব্ধ বাড়িতে তার বড্ড একঘেয়ে আর বোরিং লাগছে। অকারণেই আজ ও বাড়ির মানুষগুলোর কথা খুব মনে পড়ছে নিজানার। ওই বাড়িতে অন্তত আর যাই হোক এভাবে একা একা বসে ঘুমড়ে মরতে হয় না, একা একা খাওয়া লাগে না। সারাদিন কিছু না কিছু নিয়ে একটা হই হই রই রই ব্যাপার লেগেই থাকে। ঠিক তখনই সদর দরজার কলিং বেলটা কর্কশ শব্দে বেজে উঠল। নিজানা তখন 2 হাত ডুবিয়ে গামলায় ময়দা মাখছিল। সে রান্নাঘর থেকে গলা উঁচিয়ে ডাকলো, মাহমুদা আপু, দেখো তো কে এলো। এই সময় আবার কে আসতে পারে? অনেক ভাবনা চিন্তা আর মানসিক টানাপোড়েনের পর অবশেষে নওয়াজ চৌধুরীর বাড়ির দেউলগোড়ায় এসে দাঁড়িয়েছে কলরব। কলিং বেলের আওয়াজে শুনে মাহমুদে এসে দরজা খুলতে চট করে ছেলেটাকে চিনতে পারল না। সেই বাড়িতে কাজে এসেছে মোটে সপ্তাহখানেক হলো। আগে তার মা এই জায়গায় কাজ করতে, এখন মা অসুস্থ বলে তার আশা। মায়ের সুবাদে এর আগে 2-1 বার এ বাড়িতে এলেও নিজানাকে সে চেনে। তবে তার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনদের ওইভাবে দেখার বা চেনার সুযোগ মাহমুদার কখনো হয়নি। সে কিছুটা কৌতূহলী চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি কে ভাই? কাকে খুঁজছেন? কলরব একটা শুকনো ডুব গিলে বলল, আমি কলরব, আন্তাসা চৌধুরী আমার ফুপু হন। বাসায় কি কেউ নেই? কলরব নামটা শোনা মাত্রই মাহমুদের মনে একটা খটকা লাগলো। পরক্ষণে চট করে মনে পড়ে গেল সেদিন নিজানার মুখে এ নামটা সে শুনেছিল। আর গতরাতে সে আকার ইঙ্গিতে জানতে পেরেছে এই কলরবই আসলে এই বাড়ির জামাই, যার সাথে নিজানার তুমুল ঝামেলা চলছে। আন্তাসা যাওয়ার আগে
তাকে কড়া ভাষায় বলে গিয়েছিলেন ও বাড়ির কেউ যেন এ বাড়ির চৌখাট মারাতে না পারে, আর এলে যেন কোনোভাবেই নিজানার মুখোমুখি হতে না দেওয়া হয়। মাহমুদা ভীষণ ভীষণ আমতা আমতা করে বলল, চাচি আম্মা কি জানেন আপনি যে আজকে আসবেন? তারা তারা তো কেউ এখন বাসায় নেই। ঠিক তখনই ভেতরের রান্নাঘর থেকে নিজানার স্পষ্ট গলায় ভেসে এলো, মাহমুদা আপু, কে এসেছে? নিজানার কণ্ঠস্বর কানে আসতে কলরবের ঠোঁটর কোণে এক সিলতে মলিন হাসি ফুটে উঠল। ওদিকে মাহমুদের মুখটা মুহূর্তেই কালো হয়ে গেল, ঠিক যেন চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে সে। এমন পরিস্থিতিতে লজ্জিত ও অপ্রস্তুত বোধ হওয়াটাই স্বাভাবিক। কলরব আর কোনো কথা না বাড়িয়ে সোজা ভেতরে ঢুকতে গেলে মাহমুদের চট করে পথ আটকে দাঁড়ালো। তাতে কলরব বেশ বিরক্ত গলায় বলল, সমস্যা কি আপনার বলুন তো? আমি কোনো চোর ডাকাত নই, এটা আমার পুকুর বাড়ি, প্লাস আমার শ্বশুর বাড়ি। সরুন সামনে থেকে। মাহমুদে কিছু মুখে বলার আগে কলরব তাকে পাশ কাটিয়ে হন হন করে লম্বা পায়ে ভেতরের দিকে চলে গেল। নিজানার গলার আওয়াজ যেদিকে থেকে আসছিল সে সেদিকটাই অনুসরণ করে সোজা এগোতে লাগলো। নিরুপায় মাহমুদা তখন সবার আগে ড্রয়িং রুমের দিকে ছুটল আন্তাশাকে পুরো বিষয়টা জানানোর জন্য। রান্নাঘরের দরজায় এসে হঠাৎ করে থমকে দাঁড়ালো কলরব। নিজানা তখনও আপন মনে গুনগুন করে গান গাইছে আর দুই হাত ডুবিয়ে ময়দা মাখছে। মাখামাখি করতে গিয়ে নিজের চুল থেকে শুরু করে গায়ের কালো টি শার্টও কয়েকটা জায়গায় ভাজেভাবে সাদা ময়দা লেপটে ফেলেছে সে। কলরব দরজায় দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। ঠিক তখনই দরজায় কারো ছায়ার জোরালো উপস্থিতি টের পেয়ে চট করে মুখ ঘুরিয়ে তাকালো নিজানা। তার তাকানো মাত্রই তার সারা শরীর যেন জমে পাথর হয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে নিজানার বুকের ভেতরটা কেঁপে উঠল। মাত্র 2 দিনেই কলরবের পুরো অবয়বটা কেমন যেন বড্ড উলটপালট হয়ে অস্বাভাবিক লাগছে। উস্কো খুস্কো চুল, চোখের কোণ দুটো লাল হয়ে আছে, পরনে কালো টি শার্ট। সে সবসময় এমনই টি শার্ট অবশ্য পরে থাকে। কলরবের এই বিধ্বস্ত রূপ দেখে আচমকাই নিজানার মনের ভেতর কেমন একটা অজানা ভয় চাপড়ে ধরল। সে ময়দা মাখা হাত দুটো বুকের কাছে গুটিয়ে নিয়ে কম্পিত গলায় বলল, তুমি তুমি এখানে কি করছো? হ্যাঁ, তোমার সাহস হয় কি করে এই বাড়িতে আসার? কলরব আরও এক কদম এগিয়ে এলো। রান্নাঘরের ভেতরে নিজানায় আতঙ্কে কিছুটা পিছিয়ে গিয়ে দেয়ালের সাথে সেটে গেল। সে দরজার দিকে মুখ উঁচিয়ে সর্বোচ্চ জোর গলায় ডাকলো, মাহমুদা আপু, কোথায় তুমি? এ বাড়িতে যাকে তাকে কেন এভাবে ঢুকতে দিয়েছ? কলরব দাঁতে দাঁত চেপে নিজের ভেতরের ক্ষোভটাকে কোনো মতে নিয়ন্ত্রণ করে বলল, আমি তোর কাছে যে সেই হয়ে গেলাম? কেন? তুমি কোথাকার কোন দেশের প্রধানমন্ত্রী? আমি এখানে কোনো তামাশা করতে আসিনি। আমি জাস্ট কয়েকটা জরুরি কথা বলতে এসেছি। কথাগুলো বলেই আমি নিজে থেকেই চলে যাব। কিন্তু আমি তোমার মুখ থেকে কোনো কথা শুনতে বিন্দু মাত্র আগ্রহী নই। কিন্তু তোকে শুনতে হবে। তুই আমাকে এমন জঘন্য একটা অপবাদ দিয়ে পার পেয়ে যেতে পারিস না। কলরবের কণ্ঠের রাগের আওয়াজ স্পষ্ট। নিজানা উপহাস করে বলল, বাহ, নিজে যখন দিনের পর দিন তলে তলে এত কিছু করলে তখন ওটা দোষের হলো না? আমি জাস্ট সত্যটা মুখ ফুটে বলতেই আমার অপরাধ হয়ে গেল। কলরব আর নিজেকে ধরে রাখতে পারল না। তীব্র বিরক্তি নিয়ে নিজানার দিকে আর একটু এগোতে নিলে নিজানা হাত উঁচিয়ে তীব্র গলায় গর্জে উঠল, খবরদার কলরব, একদম নিজের লিমিট ক্রস করার চেষ্টা করবে না। আমার কাছে আসার দুঃসাহসও দেখাবে না তুমি। এক্ষুনি এই মুহূর্তে বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে, আমার বাড়ি থেকে। কোন কানে মাহমুদা হনহন করে এসে রান্নাঘরের দরজায় দাঁড়ালো। সে কলরবের দিকে তাকিয়ে বেশ কড়া এবং রুক্ষ গলায় বলল, ভাই দেখুন, আমি মাত্রই চাচি আম্মাকে ফোনে সব জানিয়েছি। উনি সাপ বলে দিয়েছেন আপনাকে এই বাড়ি থেকে বের করে দিতে। আপনি দয়া করে কোনো ঝামেলা না বাড়িয়ে নিজে থেকেই চলে যান। চাচি আম্মা আর চাচা যখন বাসায় ফিরবেন তখন না হয়ে এসে কথা বলবেন। কলরব মাহমুদের দিকে ঘুরে অত্যন্ত কর্কশ গলায় বলল, আপনাকে যা বলা হচ্ছে শুনুন। আপনি দয়া করে আগামী 5-10 মিনিটের জন্য এই ঘর থেকে, এমনকি পারলে বাড়ি থেকেও একটু বাইরে যান। আমার যা কথা আছে শেষ হলেই আমি ঠিক বেরিয়ে যাব। মাহমুদের চরম বিরক্ত বোধ করলো। এই ছেলেটা তো আস্ত একটা নাছরবান্দা।
মাঝখান থেকে সে সব কিছু চাপে পড়ে বাজেভাবে ফেসে গেছে। কুমেরা হাত দিয়ে বলল, আপনার যা কাজ, যা কথা সবই আমার সামনেই এখনই শেষ করুন। আমি আপনাকে নিজ দায়িত্বে বাইরে বের করে দিয়ে তবেই দরজা বন্ধ করব। কলরব এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে কি যেন ভাবল। পর মুহূর্তে কিছু বুঝে ওঠার আগে সে দ্রুত বেগে এগিয়ে নিজানাকে দেয়ালের সাথে চেপে ধরল। অত্যন্ত সজোরে নিজের বলিষ্ঠ নিজানার উষ্ঠে মিলিয়ে দিল। আচমকিকে জোরে নিজানা আক্ষরিক অর্থে হতভম্ব হয়ে এক পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে গেল। নিজানা চেয়েও 3 গুণ বেশি অবাক আর স্তম্ভিত হলো দরজায় দাঁড়িয়ে থাকা মাহমুদা। লজ্জায় ও বিস্ময়ে তার চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। সে দুহাতে নিজের মুখ চেপে ধরল। ঠিক পরক্ষণেই নিজানা তীব্র আক্রোশে চটপট করে উঠল। নিজের সবটুকু শক্তি দিয়ে সে কলরবের বুকে ধাক্কা মেরে নিজেকে দম বন্ধ করা পরিস্থিতি থেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। কলরব আলতো করে নিজানার ঠোঁট থেকে নিজের ঠোঁট দুটো সরিয়ে নিল, তবে ওর অবয়বটাকে নিজের বাহুবন্ধন থেকে এক চুলও নড়তে দিল না। সে নিষ্প্রিয় চোখে দরজার দিকে ঘুরে তাকালো মাহমুদের দিকে, তার ঠোঁটের কোণে হাসি। মাহমুদের দিকে সে অত্যন্ত শীতল গলায় বলল, বাকি কাজগুলো কি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে চান, নাকি এবার একটু বাইরে যাবেন? মাহমুদে যেন নিজের সনবৃত্তি ফিরে পেল। লজ্জায় আর চরম অস্বস্তিতে সে আর মুখ ফুটে একটা শব্দ উচ্চারণ করতে পারল না। এক প্রকার দৌড়েই রান্নাঘরের চোখাট পেরিয়ে ড্রয়িং রুমের দিকে পালিয়ে গেল। মাহমুদাকে ওভাবে চলে যেতে দেখে কলরবের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। নিজানা তীব্র আক্রোশে কলরবের শক্ত বুকের উপর পরপর দুহাতের মুঠো দিয়ে সজোরে কিল মারতে লাগলো। ও তেজি ও কাঁপতে থাকা কণ্ঠ ছেড়ে বেরিয়ে এলো, সরো বলছি, একদম সরে দাঁড়াও আমার কাছ থেকে। আস্ত একটা অসভ্য নির্লজ্জ বেয়াদব কোথাকার। মিনিমাম লজ্জাবোধ বলতেও কি তোমার ভেতরে আর কিছু অবশিষ্ট নেই? হ্যাঁ? কলরব ধীর পায়ে 2 কদম পিছিয়ে গেল। নিজের বুকের কাছেই তাকাতে দেখল নিজানার হাতের ময়দা লেগে তার কালো শার্টটার একদম যাতা অবস্থা হয়ে গেছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের উপর রাগটা সামলাতে না পেরে আচমকায় চেঁচিয়ে উঠল, এটা কি করেছিস? হ্যাঁ, একটা মেয়ের সামান্য কমন সেন্সটুকুও কি থাকতে নেই? যাই হোক, নিজের এই পাগলামি বন্ধ কর। আমি এখানে যে কথাটা বলতে এসেছি, চুপচাপ আমার সাথে বাড়ি ফেরত চল। কলরবের এই হুকুমে নিজানার ভিতরের রাগের আগুন যেন এক নিমেষে দ্বিগুণ হয়ে গেল। অপমানে ও ক্ষোভে ওর নাকের ফাটান ফুলে উঠেছে, চোখের কোণ বেয়ে অবাধ্য জল গড়িয়ে পড়েছে। সে হিক্কা দিল ফুপাতে তীব্র জেদ নিয়ে বলল, কখনো না, আমি আর কোনো দিন ওখানে পা দেব না। কলরব বোঝানোর চেষ্টা করলো, দেখ নিজানা, তুই নিজের মনে মনে যা ভাবছিস তার সবটাই সম্পূর্ণ ভুল। পুরোটা একটা মস্ত বড় ভুল বোঝাবুঝি। নিজানা নিজেই 2 কদম এগিয়ে এসে কলরবের একেবারে মুখোমুখি দাঁড়ালো। চোখে নিজের জ্বলন্ত চোখ জোড়া রেখে দাঁড়ালো, গলায় বলল, আমি কি ভুল ভেবেছি শুনি? অস্বীকার করতে পারো তুমি? ওই মেয়েটাকে তুমি এখনো মনে মনে ভালোবাসো না? ওনার সাথে গোপনে দেখা করনি তুমি? কিভাবে পারলে তুমি আমার সাথে এমনটা করতে কলরব? তুমি না হয় আমাকে ভালোই বাসলে না, কিন্তু এই যে আমাদের সামাজিক আর পবিত্র একটা সম্পর্ক গড়ে উঠেছিল, সেটাকে তো ন্যূনতম সম্মান করতে পারতে। তুমি শুধু দিনের পর দিন নিজের প্রয়োজন মেটাতে আমাকে একটা জড় বস্তুর মতো ব্যবহার করে গেছো। এভাবে আমাকে ঠকাতে গিয়ে একটা ভারু কি তোমার বিবেকে বাঁধেনি? কলরবের কণ্ঠস্বর ছড়াও হলো, আমি তোকে বললাম তুই জানা, আমি ঠকাইনি। হ্যাঁ, আমি এর সাথে দেখা করেছিলাম, কিন্তু সেটা জাস্ট একটা বার, তাও আবার ওর বাবার বিশেষ অনুরোধে, একটা মারাত্মক সংকটে পড়ে। আর এই যে তুই বারবার ব্যবহার করার নোংরা কথা তুলেছিস, এটা আসল অর্থটা কী রে? আদতে তুই কি বোঝাতে চাইছিস? একটা স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে এগুলো অত্যন্ত নর্মাল একটা ব্যাপার। তুই যদি ইরার অতীত সম্পর্কে আগে থেকে না জানতিস, কিংবা আমি নিজে তোকে সব না বলতাম, তবে আজ এই একই বিষয়গুলো তোর কাছে স্বামীর নিখাত ভালোবাসা বলেই মনে হতো। আমার জায়গায় অন্য কোনো পুরুষকে বিয়ে করলে সে কি তোকে দিনের পর দিন শুধু বিছানায় একা রেখে নিজের সোফায় গিয়ে ঘুমাতো? এ যুগে এমন মহাপুরুষ আর কতজন আছে আমার জানা নেই, তবে আমি অন্তত তোর জন্য তেমনটাই হতে চেয়েছিলাম। তুই মানিসনি। আজ শুনতে বড্ড তেতো লাগতে পারেনি জানা, কিন্তু সত্যি এটাই যে তুই নিজে আমাকে সুযোগ দিয়েছিস।
মন থেকে সাই দিয়েছিস বলেই তো আমি তোর এতটা কাছে আসতে পেরেছি। আর আজ তুই সেই মুহূর্তগুলোকে এমন নোংরাভাবে আমার উপর ছাপিয়ে দিয়ে আমাকে এমনভাবে দোষারোপ করছিস যেন আমি তোর উপর কোনো জোর জবরদস্তি করছি। নিজানের চোখ জোড়া ছলছল করে উঠল, বুকের ভেতরটা এক তীব্র অস্বাভাবিক যন্ত্রণায় মুচড়ে মুচড়ে উঠছে। বগ্ন কণ্ঠে বলল, আমি সুযোগ দিয়ে ভুল করেছি কলরব। আমি তো তোমার কষ্টটাই একটু কমাতে চেয়েছিলাম, নিজের সবটুকু উজাড় করে দিয়ে তোমার ক্ষতের মলম হতে চেয়েছিলাম, তোমার প্রতিটি যন্ত্রণার উপশম হতে চেয়েছিলাম তোমার ওই ভয়ানক একাকিত্বের ভাগিদার হতে। এটাই কি আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল? হ্যাঁ, আমি তোমাকে আমার কাছে আসার সুযোগ দিয়েছি, কারণ আমি একজন স্ত্রীর কর্তব্য পালন করতে চেয়েছিলাম। আমি কি কখনো এ নিয়ে তোমার কাছে কোনো অভিযোগ করেছি? কিন্তু তুমি নিজের দিক থেকে এ সম্পর্কে বিন্দুমাত্র এফোর্ট দাওনি। উল্টো প্রতিটা মুহূর্তে আমাকে অপমান করেছ। এমনকি অমন একটা সময়ও তুমি মুখ ফুটে ডিভোর্সের কথা উচ্চারণ করেছ। এই নিষ্ঠুরতাকে তুমি কি নামে ডাকবে কলরব? চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।